ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 11-এর স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি। এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আলোচনা। এটি পার্ট 1। তাহলে প্রথমেই আসা যাক কোশ্চেন নাম্বার 1-এ। এটি এমস 2001 এর প্রশ্ন। হুকের সূত্র অনুযায়ী পীড়ন বৃদ্ধি পেলে পীড়ন এবং বিকৃতির অনুপাত বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, না একই থাকবে, না শূন্য হবে, কোনটা? পীড়ন এবং বিকৃতির অনুপাত হুকের সূত্র অনুযায়ী খেয়াল করে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কনস্ট্যান্ট। পীড়ন ভ্যারি যায় বিকৃতি, তাহলে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে পীড়ন যদি বাড়ে বিকৃতিও বাড়বে, এদের অনুপাতটা ধ্রুবক থাকবে। আবার পীড়ন যদি কমে বিকৃতিও কমবে। মানে এক কথায় বিকৃতি যদি বাড়ে পীড়ন বাড়বে, বিকৃতি যদি কমে পীড়ন কমবে। যাই হোক, পীড়ন এবং বিকৃতির অনুপাতটা কনস্ট্যান্ট থাকবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। এটাই হলো হুকের সূত্র। তার মানে যদি একটা বস্তু, তাতে মনে করো যে ডব্লিউ লোড চাপালে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এক্স, তাহলে লোডটাও ডবল করে দিই, যদি 2W করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে 2x। দৈর্ঘ্য বৃদ্ধি হবে 2x। তার মানে যাই হোক, পীড়ন এবং বিকৃতির অনুপাতটা কনস্ট্যান্ট থাকবে, একই থাকবে। তাহলে উত্তরটা আসছে আমাদের সি অপশন। তাহলে 1-এর দাগের কোশ্চেন, অ্যান্সার হলো সি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা মৌলিক? পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? পীড়ন ভ্যারিজাজ বিকৃতি আমরা এটা জানি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ভ্যারিজাজ বিকৃতি, এটা হলো হুকের সূত্র। এখানে খেয়াল করে দেখবে, যদি বিকৃতি ঘটে তবে পীড়নের উদ্ভব হবে। তার মানে আগে বিকৃতি ঘটবে, পরে পীড়ন হবে। মানে বিকৃতি ঘটলে তবে পীড়নের উদ্ভব হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে মূল বিষয় বা মৌলিক বিষয়টা হলো বিকৃতি। বিকৃতি ঘটলে তবেই পীড়নের উদ্ভব হয়, প্রথমেই পীড়নের উদ্ভব হয় না। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে বিকৃতি, অপশন বিতে যেটি রয়েছে দেখো। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার নেব আমরা বি। এবার কোশ্চেন নাম্বার 3। একটি তারের দৈর্ঘ্য একই রেখে ব্যাস দ্বিগুণ করা হলো। দৈর্ঘ্য একই রেখে ব্যাস দ্বিগুণ করা হলো, তাহলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কেমন হবে? ব্যাপারটা কেমন বলেছে যে তার দৈর্ঘ্যটাকে একই রেখে ব্যাসটাকে দ্বিগুণ করা হলো। এটা মনে করো ইস্পাতের তার, ধরো এটাও ইস্পাত, এইটাও ইস্পাত। শুধু এদের তফাৎটা কি? এদের তফাৎটা হচ্ছে এর ব্যাসটা যা, এর ব্যাসটা তার ডবল। তাহলে ইয়ং গুণাঙ্ক কেমন হবে? বেশি যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে এর ইয়ং গুণাঙ্কটা বেশি হবে না কম হবে না কি হবে? খেয়াল করে দেখো, ইয়ং গুণাঙ্ক নির্ভর করে কেবল উপাদানের প্রকৃতির উপর। এই যে পীড়ন বাই বিকৃতির অনুপাত মানেই তো স্থিতিস্থাপক গুণাঙ্ক। কঠিন পদার্থের ক্ষেত্রে একটা হলো এর ইয়ং গুণাঙ্ক। তার মানে ইয়ং গুণাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি, ইয়ং গুণাঙ্কটা একটা ধ্রুবক, এটা উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এর ব্যাস বাড়ালাম না এর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম তার উপর নির্ভর করে না। তাহলে এক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মানটা একই থাকবে। তার মানে উত্তর হবে সি। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর অপশন নেব আমরা সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা সর্বোচ্চ? এটা আবার WBJEE 2008-এর প্রশ্ন। স্থিতিস্থাপকতা এই ধর্মটা সর্বোচ্চ যার স্থিতিস্থাপক সীমার মানটা বেশি। স্থিতিস্থাপক সীমার মানটা বেশি মানে একটা বস্তু
সেই বস্তুটিতে ভার চাপাবো, তাহলে ওর দৈর্ঘ্য বৃদ্ধি হবে। আবার ভারটাকে অপসারণ করলে পুরো প্রাথমিক দৈর্ঘ্যে ফিরে যাবে। যে ম্যাক্সিমাম লোড পর্যন্ত এই কাজটা হবে, মানে পুনরায় ওই লোড অপসারণ করার পর আবার পুরো প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারবে, তাকে বলবো স্থিতিস্থাপক সীমা। তাহলে বেশি বল প্রয়োগ করব যে পদার্থটার ক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা বেশি করলেও বেশি করে বিকৃতি ঘটালেও ওই বল অপসারণ করলে পুরো প্রাথমিক অবস্থায় ফিরে আসে, সেটি ভালো স্থিতিস্থাপক পদার্থ, মানে তার স্থিতিস্থাপক সীমার মানটা সবচেয়ে বেশি। এখানের মধ্যে স্পঞ্জ, রাবার এগুলো তো বাদ একদম, তাই না? তামা আর ইস্পাত, এদের মধ্যে তামাটা একটু সফট আর ইস্পাতটা ওর থেকে আরো হার্ড। তাহলে ইস্পাতের ক্ষেত্রে দেখা যায় যে স্থিতিস্থাপক সীমার মানটা সবচেয়ে বেশি, তাহলে বলবো এর স্থিতিস্থাপকতা সর্বোচ্চ। তাহলে উত্তর আমরা নেব ইস্পাতকে। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার করব এ। তাহলে একটা কথা শিখলাম কি, যে পদার্থের স্থিতিস্থাপক সীমার মানটা বেশি হবে তার স্থিতিস্থাপকতা ধর্মটা তত উন্নত, তত বেশি ভালো, আর তার স্থিতিস্থাপকতা তত সর্বোচ্চ। এবার কোশ্চেন নাম্বার 5, সেতু অনেক দিন ধরে ব্যবহারের পর কেন তাকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়? কোনো কোনো সেতুর ক্ষেত্রে এরকম করা হয়, অনেক দিন ব্যবহার করা হচ্ছে, তারপরে এক সময় তাকে রিস্কি বলে ঘোষণা করা হয়, বিপজ্জনক বলে ঘোষণা করা হয়। এর কারণ কি? অসহপীড়ন বৃদ্ধি পায়, স্থিতিস্থাপক সীমার মান বৃদ্ধি পায়, স্থিতিস্থাপক ক্লান্তির সৃষ্টি হয়, এদের মধ্যে কোনোটিই নয়। এরকম 4টি অপশন দেওয়া আছে। এখানে উত্তরটা হবে স্থিতিস্থাপক ক্লান্তির সৃষ্টি হয়। স্থিতিস্থাপক ক্লান্তি বা স্থিতিস্থাপক অবসাদ, ইলাস্টিক ফ্যাটিগ, এর সৃষ্টি হয়। মানে এরকম কখন ঘটে বলতো? একটা স্থিতিস্থাপক বস্তু, তাতে বারবার বাহ্যিক বলের যদি হ্রাস বৃদ্ধি ঘটানো হয়, বারবার প্রযুক্ত বাহ্যিক বলের হ্রাস বৃদ্ধি যদি করা হয়, হ্রাস বৃদ্ধি ঘটালে স্থিতিস্থাপক ক্লান্তির সৃষ্টি হয়। আমরা যে কিছু কিছু ক্ষেত্রে গার্ডার ব্যবহার করি, তো সেই গার্ডারটার কোনো একটা গার্ডার নিয়ে যদি তুমি বারবার ওরকম টানা হেজরা করো, অর্থাৎ বলের মানটা, প্রযুক্ত বলের মানটা বৃদ্ধি করো, হ্রাস করো, এই ঘটনাটা যদি করতে থাকো, তাহলে এক সময় দেখবে ওর স্থিতিস্থাপকতা ধর্মের অবনতি ঘটবে। মানে তখন ওই গার্ডারটা দিয়ে আর বস্তুকে ভালো করে আঁটা যাবে না। স্থিতিস্থাপকতা ধর্মের অবনতি ঘটা মানেই হলো স্থিতিস্থাপক ক্লান্তি ঘটা। এরকম কোনো সেতু দীর্ঘদিন ব্যবহার করা হচ্ছে, মানে ওর উপরে প্রযুক্ত বাহ্যিক বল বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, এই তো চলছেই। তাহলে এরকম দীর্ঘদিন চলার পর ওই সেতুটাতেও স্থিতিস্থাপক ক্লান্তির সৃষ্টি হয়, তখন ওর স্থিতিস্থাপকতা ধর্মের অবনতি ঘটে, আর ওই সেতুটাকে বিপজ্জনক বলে ঘোষণা করতে হয়। তাহলে এখানেতে প্রশ্ন 5 এর উত্তরটা নেব আমরা সি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, প্লাস্টিক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? কোশ্চেন নাম্বার 6-এ দেখো, প্লাস্টিক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? ইয়ং গুণাঙ্ক মানে আমরা কি জানি? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আমি শর্টে বলি পীড়ন বাই বিকৃতি। অ্যাকচুয়ালি ইয়ং গুণাঙ্ক মানে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি।
এবারে প্লাস্টিক বস্তুর ক্ষেত্রে বিকৃতি ঘটালেও অত্যন্ত কম পীড়নের উদ্ভব হয়, তাহলে এই পীড়নের ভ্যালুটা ভীষণই কম। প্লাস্টিক বস্তুর ক্ষেত্রে প্রায় 0 ধরা চলবে। তাহলে প্রায় যদি 0 ধরা চলে তাহলে ইয়ং গুণাঙ্কের মান আমরা 0 মানে 0 লিখব। তাহলে 6 নম্বর কোশ্চেনের উত্তর করব অ্যান্সার এ কে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, একটি তারের বিকৃতি 0.1 এর 1% হলে বিকৃতি 0.1 এর 1%, বিকৃতি মানে হলো দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এর ভ্যালুটা বলেছে 0.1 এর 1% মানে 1/100। এরকম হলে 5 মিটার দীর্ঘ ওই তারের দৈর্ঘ্যের পরিবর্তন কত? দৈর্ঘ্যের পরিবর্তন মানে ওই স্মল লেটারে যে এল লিখেছি এর ভ্যালুটা বের করতে হবে। যেখানে মোট দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, মানে ক্যাপিটাল এল এর মানটা 5। তাহলে এখান থেকেই তো করে নেব, এল ইকাল টু 0.1/100 মানে 1/1000 হয়ে গেল। আর এল এর ভ্যালুটা উপরে তুলে নিলাম 5 মিটার, এটা মিটারে। তাহলে 5/1000 মানে হচ্ছে দেখো 0.005 মিটার। তার মানে দৈর্ঘ্যের পরিবর্তনটা হবে 0.005 মিটার। এটা অপশন সিতে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হলো সি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোনো তারের দৈর্ঘ্য 1%-এর 1/10 প্রসারণ করতে, তার মানে বিকৃতিটা বলে দিয়েছে, দেখো বিকৃতিটা বলছে ছোট হাতের এল বাই বড় হাতের এল ইকাল টু 1% বলতে 1/100 ইন্টু 1/10, 1/10, 1%-এর 1/10 বলা হলো। তার মানে সেই 1/1000। এর জন্য পীড়নের কত প্রয়োজন? পীড়নের কত প্রয়োজন যেখানে ইয়ং গুণাঙ্ক দিয়ে দিয়েছে? তো আমরা তো জানি পীড়ন বাই বিকৃতি মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে পীড়ন ইকাল টু কি লিখব না ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি। বিকৃতি দেখো ইয়ং গুণাঙ্ক মানে জানা আছে, এখানে দেয়া আছে 12 × 10⁻11, আর বিকৃতি মানে 1/1000। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি দেখো 12 × 10⁸ এত। সব সিজিএসে আছে, আমরা সিজিএস লিখেই রাখলাম সদ্য। তা 12 × 10⁸ অ্যান্সার আসছে। এটা আছে দেখো অপশন ডিতে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, একটি উপাদানের অসহ পীড়ন 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। যদি উপাদানের ঘনত্ব রো ইকাল টু বলে দিয়েছে দেখো 3 × 10⁻³ কেজি পার মিটার কিউব, তবে উক্ত উপাদানের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যটা আমরা ক্যাপিটাল এল ধরছি আপাতত। আর একটা কথা দেখো, পীড়ন মানে হচ্ছে ওজন বাই ক্ষেত্রফল। পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, তাহলে ওজন বাই ক্ষেত্রফল করব। তার মানে পীড়ন ইকাল টু লিখছি ওজন মানে mg বাই ক্ষেত্রফল মানে πr²। এবারে যেহেতু ওই উপাদানের দৈর্ঘ্য কত হলে তার নিজের ওজনের জন্য ছিঁড়ে যাবে, তাহলে এরকম কোশ্চেনটা যেহেতু দিয়েছে আমরা এটাকে তারের আকৃতি ধরে নেব। তারের আকৃতি, তাহলে এর ব্যাসার্ধটা r ধরেছি, আর দৈর্ঘ্যটাকে এল ধরা আছে। তাহলে এখন আমরা ভরের ভ্যালুটা লিখতে পারবো। দেখো ভরটা πr² × l রো, আর জিটা তো যেমন আছে লিখে নিতে হবে, মানে আয়তন ইন্টু ঘনত্ব মানে ভর, আর এখানে πr² ক্ষেত্রফলেরটা আছে। তাহলে দেখো এল রো জি হলো। তার মানে আমাদেরকে চাই ক্যাপিটাল এলটা, তাহলে ক্যাপিটাল এল ইকাল টু আসছে পীড়ন বাই এল ইন্টু রো ইন্টু জি, পীড়ন বাই রো ইন্টু জি। পীড়ন মানে অসহ পীড়ন, এখানে 10⁶ দেওয়া আছে, আর রো মানে দেখো 3 × 10⁻³ দেওয়া আছে, আর জি এর মানটা 10 ধরতে পারা যায় বলেছে। তার মানে
ক্যালকুলেশন আসছে 10⁴, উপরে 10⁶, তা 10⁻²/3 মানে 100/3, 100/3 এটা এসআই হচ্ছে সব মিটার হবে। এবার 100/3 মানে আসছে দেখো ওই 33.3 মিটার। অপশন সিটা হচ্ছে আমাদের এখানে হিসাবে, তার মানে এই প্রশ্নের উত্তরটা হলো অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটি ধাতব তারের এক প্রান্তে 10 কেজি ওয়েট প্রসার্য বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য হয় 1.01 মিটার। মানে যদি প্রসার্য বল মানে যে বল প্রয়োগ করে প্রসারণ ঘটানো হয়, তাহলে 10 কেজি ওয়েট, তখন তার দৈর্ঘ্যটা হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি নয়, তখন তার মোট দৈর্ঘ্য 1.01 মিটার। আবার যখন বল প্রয়োগ করা হচ্ছে F2 মানে 20 কেজি ওয়েট, তখন তার দৈর্ঘ্যটা হচ্ছে দেখো 1.02 কেজি ওয়েট, 02 মিটার। তাহলে এর প্রকৃত দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। প্রকৃত দৈর্ঘ্যটা ক্যালকুলেশন করে যে সূত্রটা পাওয়া যাবে, প্রকৃত দৈর্ঘ্য L = F2L1, এটা ক্যাপিটাল L দিয়েছিলাম, F2L1 মাইনাস F1L2 বাই F2 মাইনাস F1। এই সূত্রটি মুখস্থ রাখবে, এমসিকিউ করতে খুব কাজে লাগবে। ডাটা দেখ বা এই সূত্রটাই দিতে পারে। তাহলে F2L1 মানে 20 ইন্টু 1.01 মাইনাস F1 মানে হচ্ছে 10 ইন্টু L2 অর্থাৎ 1.02 বাই F2 মাইনাস F1 মানে 20 থেকে 10 বাদ মানে 10। 20 ইন্টু 1.01 এটা করলে দেখো 20.2 আসছে, মাইনাস 10 ইন্টু 1.02 করলে এটাও 10.2 আসছে, 10.2 আসছে, আর নিচেটা তো 10 আছেই, তার মানে এটা 20.2 মাইনাস 10.2 করলে 10, তাহলে উপরটাও 10 নিচেটাও 10 মানে 1 হয়ে গেল, 1 মিটার। 1 মিটার মানে অপশন সিতে আমরা পাচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 11, একটি গোলকের আয়তন 0.01% কমে যখন উহাকে সমুদ্রের 1 কিমি গভীরে নিয়ে যাওয়া হয়, তাহলে গোলকের উপাদানের আয়তন বিকৃতি গুণাঙ্ক কত? গোলকের উপাদানের আয়তন বিকৃতি গুণাঙ্ক কত? আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে হলো আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন মানে চাপ বাই আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি মানে আয়তনের পরিবর্তন, এটা আয়তন বিকৃতি লিখছি। আয়তন বিকৃতি, তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়নের জায়গায় চাপ বসিয়েছি, আয়তন পীড়ন আর চাপ একই রাশি। তাহলে চাপ মানে এবারে এইচ রো জি, এইচ সব এসআই করে নেব। 1 কিলোমিটার মানে 1000, রো মানে 10⁻³ ওই 1000ই হলো, ইন্টু জি মানে দেখো এখানেতে 9.8 দিয়ে হিসাব আছে, তাহলে 9.8ই বসিয়ে নিচ্ছি, বাই এইচ রো জি হয়ে গেল চাপ। আয়তন বিকৃতি মানে হচ্ছে 0.01%, তার মানে 0.01/100 এরকম। তাহলে এটার জন্য 4 10⁴ উপরে উঠবে, 10⁻7 8 9 10, তাহলে দেখো 9.8 ইন্টু 10⁻10 আসছে, এত নিউটন পার মিটার। এটা আসছে অপশন ডিতে। তাহলে এই প্রশ্নের উত্তরটা হলো ডি। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 12, রুদ্ধতাপ এবং সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বিকৃতি গুণাঙ্কের অনুপাত কত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আয়তন বিকৃতি গুণাঙ্ক এটা আগে খেয়াল করতে হবে। আয়তন বিকৃতি গুণাঙ্ক কে মানে হলো চাপের পরিবর্তন বাই আয়তন বিকৃতি।
তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে হলো চাপের পরিবর্তন বাই আয়তন বিকৃতি। এবার রুদ্ধতাপ প্রক্রিয়াতে চাপ এবং আয়তনের সম্পর্ক পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে বের করব এই ডিপি বাই মাইনাস ডিভি বাই ভি। তাহলে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে পাবো এরকম, দেখো ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি, একবার এর ডেরিভেটিভ করলাম, পি এর ডেরিভেটিভ করলাম, এটাকে রেখে দিলাম, তারপর আবার উল্টোটা করব, প্লাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি, আর রাইট সাইডটা যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে আসবে 0। তাহলে এইখান থেকে হিসাব করে দেখো ওই ডিপি বাই মাইনাস ডিভি বাই ভি ইকুয়াল টু আসছে গামা ইন্টু পি। তাহলে এইটা হলো রুদ্ধতাপ প্রক্রিয়াতে আয়তন বিকৃতি গুণাঙ্ক, রুদ্ধতাপ প্রক্রিয়ার আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটাকে আমরা কে এ ধরে নিচ্ছি। তাহলে কে এ ইকুয়াল টু গামা ইন্টু পি। এবার সমুষ্ণ প্রক্রিয়াতে আমরা একই কাজটা করব, অর্থাৎ ডিপি বাই মাইনাস ডিভি বাই ভি বার করব। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্কটা হচ্ছে পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে পাবো ওই আগের মতো ভি ইন্টু ডিপি প্লাস পি ইন্টু ডিভি ইকুয়াল টু রাইট সাইডটা কনস্ট্যান্ট আছে, ডেরিভেটিভ করলে আসবে 0। তাহলে এইখান থেকে দেখো ডিপি বাই মাইনাস ডিভি বাই ভি করলে পাবে পি। তাহলে এইটা হলো সমুষ্ণ প্রক্রিয়াতে আয়তন বিকৃতি গুণাঙ্ক। সমুষ্ণ প্রক্রিয়াতে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলে ওটাকে কে আই বলছি, কে আই ইকুয়াল টু তাহলে পি আসছে। এবার আমাদের কোশ্চেন দিয়েছে যে রুদ্ধতাপ প্রক্রিয়াতে আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং সমুষ্ণ প্রক্রিয়াতে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনুপাতটা কত। তাহলে এর ভ্যালুটা ছিল গামা ইন্টু পি, আর এখানে ভ্যালুটা হলো পি, অনুপাতটা হলো তার মানে গামা। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া এবং সমুষ্ণ প্রক্রিয়াতে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনুপাত আসছে গামা পি বাই পি মানে গামা। তাহলে অপশন ডি তে দেখো আমরা পাচ্ছি তাকে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো ডি। এখন এই পর্যন্তই থাক।